হ্যালো বন্ধুরা, আজ আমি যে গল্পটা বলতে যাচ্ছি সেটা কোনো বানানো কাহিনী নয়। এটা আমার জীবনের এক নীরব অধ্যায়, যেটা আমি এতদিন কাউকে বলার সাহস পাইনি। তো বন্ধুরা, আজকের গল্পটা বলার আগে তোমাদের সাথে রুমাল রেখো, কানে হেডফোন লাগিয়ে নাও, আর একটা রিকোয়েস্ট, তোমার আপুর চ্যানেলটি চট করে সাবস্ক্রাইব করে দাও। আমার নাম অনন্যা। তখন আমার বয়স মাত্র ২৩। আমি জন্মেছি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে, যেখানে স্বপ্ন বলতে ছিল শান্ত একটা সংসার আর নিরাপদ একটা জীবন। পড়াশোনায় খুব একটা আগ্রহ ছিল না, তাই একাদশ শ্রেণীর পর পড়া ছেড়ে দিই। বাবা মায়ের চোখে আমি ছিলাম আদরের মেয়ে, কিন্তু সমাজের চোখে আমি ছিলাম বিয়ের উপযুক্ত একজন। বড় ভাই শহরে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত। সংসারের বেশিরভাগ দায়িত্ব তার কাঁধেই ছিল। সময়ের সঙ্গে সঙ্গে মা বাবা আমার বিয়ের কথা ভাবতে শুরু করেন। তারা চেয়েছিলেন আমাকে এমন একটা ঘরে দিতে যেখানে অভাব থাকবে না, যেখানে আমাকে কষ্ট করতে হবে না। সেই ভাবনা থেকেই একদিন আমার জীবনে আসে একজন মানুষ, নাম তার আর্য। শান্ত স্বভাব, কম কথা বলা, চোখে মুখে দায়িত্বের ছাপ। সে একা ছিল না, তার সঙ্গে ছিল এক ছোট ভাই, রুদ্র। আর্যের বাবা মা অনেক আগেই মারা গেছেন। তখন থেকেই সে রুদ্রকে নিজের সন্তানের মতো মানুষ করেছে। ছোট পরিবার, নিজের বাড়ি, স্থায়ী আয়, সব মিলিয়ে বাবা মা এই সম্পর্ক মেনে নেন। ১ মাসের মধ্যেই আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে আমার মনে হয়েছিল হয়তো সত্যিই আমার স্বপ্নের জীবন শুরু হতে চলেছে। নতুন বাড়ি, নতুন মানুষ, নতুন সম্পর্ক, সবকিছুই ছিল অচেনা কিন্তু নিরাপদ। বিয়ের প্রথম রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে নার্ভাস সময়। আমি ঘরের এক কোণে বসেছিলাম, বুকের ভেতর অজানা ভয় আর কৌতূহল নিয়ে। কিছুক্ষণ পর আর্য ঘরে আসে। সে আমার পাশে বসে ধীরে ধীরে কথা বলতে শুরু করে। সে জানায় রুদ্র হৃদরোগে ভুগছে। ডাক্তাররা নিশ্চিত কিছু বলতে পারে না। সে জানে না ভাই কতদিন বাঁচবে, তাই রুদ্রকে একা রেখে সে কখনো নিজের কথা ভাবতে পারেনি। তার কণ্ঠে ছিল এক ধরনের অসহায় ভালোবাসা। সেই রাতে আমি একজন স্বামী নয়, একজন দায়িত্ববান মানুষকে চিনেছিলাম। ধীরে ধীরে আমার ভয় কেটে যায়, সময় গড়াতে থাকে। আমাদের বিয়ের ৬ মাস কেটে যায় চোখের পলকে। সংসারটা নিয়মের মতোই চলছিল। রুদ্র আমাদের সঙ্গেই থাকত। সে খুব কম কথা বলত, বেশিরভাগ সময় নিজের ইলেকট্রনিক্সের দোকান নিয়েই ব্যস্ত থাকত। আমি তাকে ছোট ভাই হিসাবেই দেখতাম। কিন্তু হঠাৎ একদিন আর্য জানাল সে অন্য শহরে একটি ভালো চাকরির সুযোগ পেয়েছে। কিছুদিনের জন্য তাকে সেখানে থাকতে হবে। তার কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল। আমি কখনো একা থাকিনি, এই বাড়িতে একা থাকার কথা ভাবতেই ভয় লাগছিল। আমি আপত্তি করলে সে বলেছিল, চিন্তা করার কিছু নেই, রুদ্র বাড়িতেই আছে, সে আমার সব খেয়াল রাখবে। স্বামীর ওপর বিশ্বাস রেখেই আমি চুপ করে যাই। আর্য চলে যাওয়ার পর বাড়িটা অদ্ভুতভাবে নীরব হয়ে যায়। দিনের বেলায় সব স্বাভাবিক থাকলেও রাত নামলেই আমার মনে অজানা অস্বস্তি কাজ করত। রুদ্র আমার দিকে আগের চেয়ে বেশি খেয়াল রাখতে শুরু করে। প্রতিদিন কিছু না কিছু এনে দিত, ফল, জুস, খাবার। প্রথমে ভালোই লাগত, ভাবতাম ভাইয়ের অনুপস্থিতিতেই সে দায়িত্ব নিচ্ছে। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই আমি লক্ষ্য করলাম সেই খাবার বা পানীয় খাওয়ার পর আমার শরীর ভারী হয়ে যায়, চোখ জুড়ে আসে অদ্ভুত ঘুম। সকালে উঠে দেখি আমার কাপড়চোপড় এলোমেলো, শরীরে হালকা ব্যথা। প্রশ্ন জাগত, কিন্তু কোনো উত্তর পেতাম না। আমি নিজেকেই বোঝাতাম হয়তো আমি বেশি ভাবছি। ধীরে ধীরে রুদ্রের চোখের দৃষ্টিতে পরিবর্তন আসতে শুরু করে। সেই দৃষ্টি আর স্বাভাবিক ছিল না। আমি অস্বস্তি অনুভব করতাম, কিন্তু প্রমাণ না থাকায় কাউকে কিছু বলতে পারতাম না। আর্যকে ফোনে সবসময় হাসি মুখে কথা বলতাম, তাকে চিন্তায় ফেলতে চাইতাম না। ভিতরে ভিতরে আমি ভেঙে পড়ছিলাম, অথচ বাইরে স্বাভাবিক থাকার অভিনয় করছিলাম। তখনও আমি জানতাম না এই নীরবতার আড়ালেই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আর্য চলে যাওয়ার পর প্রথম কয়েকদিন আমি নিজেকে সামলে রাখার চেষ্টা করেছিলাম। সকাল হলে ঘরের কাজ, দুপুরে রান্না, বিকেলে একটু বিশ্রাম, এই নিয়মেই দিন কাটত। কিন্তু রাত নামলেই বাড়িটা যেন অন্যরকম হয়ে উঠত। চারপাশে একটা চাপা নীরবতা, যেটা আমাকে অস্বস্তিতে ফেলত। রুদ্র তখন আগের চেয়ে বেশি কথা বলতে শুরু করল। মাঝে মাঝেই এসে জিজ্ঞেস করত কিছু লাগবে কিনা, শরীর ঠিক আছে কিনা। প্রথমে এসবকে আমি স্বাভাবিক যত্ন হিসেবেই নিয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে তার উপস্থিতি আমার কাছে ভারী লাগতে শুরু করল। একদিন গোসল করতে গিয়ে খেয়াল করলাম বাথরুমের দরজাটা ঠিকমতো লাগানো নেই। মনে হচ্ছিল কেউ যেন বাইরে দাঁড়িয়ে আছে। আমি দ্রুত দরজা বন্ধ করে ফেলি। নিজেকেই বোঝাই, বাড়িতে আমি আর রুদ্র ছাড়া কেউ নেই, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সেই অনুভূতিটা আর কাটছিল না। সেদিন রাতে রুদ্র আমার জন্য জুস নিয়ে এলো, বলল, সারাদিন কাজ করেছ, এটা খেলে ভালো লাগবে।
আমি না করতে পারিনি। জুসটা খাওয়ার কিছুক্ষণ পরই মাথা ঝিমঝিম করতে শুরু করল। চোখ খুলে রাখতে পারছিলাম না। সকালে উঠে দেখি কাপড় এলোমেলো, শরীর ব্যথায় ভরা। আমার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। এবার সন্দেহটা স্পষ্ট হয়ে গেল। কিন্তু কাকে বলবো, কি বলবো? কোনো প্রমাণ নেই। আরজুকে ফোনে এসব বলা মানে তাকে ভেঙে ফেলা। সে দূরে, তার নিজের চাপ আছে। আমি চুপ করে গেলাম। দিন যেতে থাকল। রুদ্র এখন প্রায় প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসত, আর তার দৃষ্টিতে একটা অদ্ভুত অধিকারবোধ স্পষ্ট হয়ে উঠছিল। কথা বলার সময় সে খুব কাছে এসে দাঁড়াত। আমি পিছিয়ে যেতাম। একদিন সে আমার মাথায় হাত রাখল। আমি আঁতকে উঠলাম। সে হেসে বলল, তুমি তো আমার ভাইয়ের বউ, তোমার দায়িত্ব আমারও। তার সেই হাসিটা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। আমি সেই রাত থেকে সাবধান হতে শুরু করলাম। ইচ্ছে করেই কম খেতাম, বেশি সময় দরজা বন্ধ করে থাকতাম, তবুও অস্বস্তি পিছু ছাড়ছিল না। আর্যকে ফোন করে বললাম, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি ভালো নেই। সে বলল, এখনই সম্ভব না, কয়েকদিন ধৈর্য ধরো। তার কণ্ঠে ক্লান্তি ছিল, কিন্তু আমার ভয়টা সে বুঝতে পারছিল না। এক রাতে রুদ্র আবার জুস নিয়ে এলো। আমি বললাম, এখন লাগবে না। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল, তারপর চলে গেল। সেই রাতে আমি ঘুমালাম না। মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, আজ সত্যটা জানতে হবে। আমি মোবাইলটা এমনভাবে রাখলাম যাতে ঘরের একটা অংশ ধরা থাকে। তারপর ঘুমের ভান করে শুয়ে পড়লাম। গভীর রাতে দরজা খোলার শব্দে আমার বুক ধক করে উঠল। রুদ্র ঘরে ঢুকল। সে ভাবল আমি ঘুমিয়ে আছি। তার আচরণে আর কোনো সন্দেহ রইল না। আমি হঠাৎ উঠে বসলাম। সে ভয় পেয়ে পিছিয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, তুমি কি করছ? আমি তোমার ভাইয়ের স্ত্রী। তোমার ভাই আমাকে বিশ্বাস করে রেখে গেছে। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ভেঙে পড়ার মতো করে সব স্বীকার করল। সে বলল, একদিন আমাকে গোসল করতে দেখে তার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। তারপর থেকে সে নিজেকে আর সামলাতে পারেনি। সে জানত ভুল করছে, কিন্তু থামতে পারেনি। খাবার আর জুসে ওষুধ মেশানোর কথাও সে স্বীকার করল। তার কথা শুনে আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগল। আমি শুধু ভাবছিলাম, আমার কি দোষ ছিল? আমি বললাম, আমি আর্যকে সব বলবো। সে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, বলল, যদি তুমি বলো আমার সব শেষ হয়ে যাবে, আমার ভাই আমাকে ঘৃণা করবে, আমি বাঁচতে পারব না। তার কান্না আর অনুনয় আমাকে আরও ভেঙে দিল। আমি তখন দুই দিকের ভয়ে আটকে গেলাম। একদিকে আমার সম্মান, অন্যদিকে আমার সংসার। আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত ছিল। রুদ্র যখন আমার সামনে হাঁটু গেড়ে বসে কাঁদছিল, তখন আমার মাথার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছিল। আমি কোনো কথা বলতে পারছিলাম না। চোখের সামনে ভেসে উঠছিল আর্যের মুখ, আমাদের সংসারের শুরু, তার বিশ্বাস ভরা চোখ। আমি ভাবছিলাম, যদি আমি সব সত্য বলে দিই, তাহলে কি হবে? আর্য ভেঙে পড়বে, দুই ভাইয়ের সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে। আমার সংসার টিকবে কিনা সেটাও অনিশ্চিত। আবার যদি চুপ করে থাকি, তাহলে কি আমি নিজেকেই অপরাধী বানাচ্ছি? এই দ্বন্দ্বে আমি দম বন্ধ হয়ে যাচ্ছিলাম। রুদ্র তখন বলছিল, সে আর কখনো এমন কিছু করবে না, সে তার ভুল বুঝেছে। সে বলল, তার ভাই তার সবকিছু, আর এই সত্য জানলে সে বাঁচতে পারবে না। এমনকি আত্মহত্যার কথাও বলল। সেই মুহূর্তে আমার ভয় আরও বেড়ে গেল। আমি জানতাম, যদি সে নিজের ক্ষতি করে, তার দায়ও আমার কাঁধে এসে পড়বে। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি একবারও ভাবনি আমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি? আমার সম্মান, আমার বিশ্বাস, সবকিছু শেষ হয়ে গেছে। সে মাথা নিচু করে শুধু ক্ষমা চাইছিল। সেই রাতটা আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। ভোরের আলো ফুটতে ফুটতে রুদ্র আমার ঘর ছেড়ে চলে যায়। আমি একা বসে থাকি। হাত পা ঠান্ডা হয়ে আসছিল। কিছুক্ষণ পর মনে পড়ল মোবাইলটা। আমি ভিডিও রেকর্ড করেছিলাম। সেই ভিডিওটাই ছিল আমার একমাত্র প্রমাণ। আমি ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। এই ভিডিও যদি আর্য দেখে, তাহলে সে কি করবে? হয়তো রুদ্রকে মেরে ফেলবে, হয়তো নিজেই ভেঙে পড়বে। আমি কি সেই দায় নিতে পারব? দীর্ঘ সময় ভাবার পর আমি কাঁপা হাতে ভিডিওটা মুছে ফেললাম। সেই মুহূর্তে মনে হল, আমি নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। সেই দিনের পর থেকে রুদ্র আর কখনো আমার ঘরের দিকে তাকাত না। কথা বললেও দূরত্ব বজায় রাখত। তার চোখে লজ্জা আর ভয় স্পষ্ট ছিল। দিন যেতে থাকল। আমি শুধু দিন গুনতাম, কবে আর্য আসবে, কবে আমি এই বাড়ি ছাড়তে পারব। রুদ্রের শারীরিক অবস্থাও ধীরে ধীরে খারাপ হতে শুরু করল। তার হৃদরোগ আরও বেড়ে গেল। দোকানে সে নিয়মিত যেতে পারত না। আমি সবকিছু দেখেও চুপ করে থাকতাম।
ভেতরে ভেতরে নিজেকে দোষী মনে হতো, আবার রাগও হতো। আর্যের সঙ্গে ফোনে কথা হলে আমি স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, তাকে কিছুই বুঝতে দিতাম না। কয়েক মাস পর আর্য বাড়ি ফিরে এলো। তাকে দেখে আমার বুকটা হালকা হয়ে গেল। আমি যেন নতুন করে নিঃশ্বাস নিতে পারলাম। সে সিদ্ধান্ত নিল আমাকে সঙ্গে নিয়েই অন্য শহরে চলে যাবে। সেই বাড়ি ছাড়ার দিন আমি একবারও পিছনে তাকাইনি। মনে হচ্ছিল আমি একটা দুঃস্বপ্নের ঘর ছেড়ে বেরিয়ে আসছি। নতুন শহরে নতুনভাবে জীবন শুরু হলো। আমি চেষ্টা করলাম সব ভুলে স্বাভাবিক হতে, কিন্তু কিছু স্মৃতি কখনো পুরোপুরি মুছে যায় না। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যেত। কিছুদিন পর খবর পেলাম রুদ্র আর নেই, তার হৃদয় আর সহ্য করতে পারেনি। খবরটা শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল। আর্য ভেঙে পড়েছিল। দুই ভাইয়ের সম্পর্ক ছিল খুব গভীর। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদত আর বলত যদি সে আরও খেয়াল রাখতে পারত। সেই সময় তার চোখে আমি এক ধরনের অভিযোগও দেখতাম, যদিও সে কখনো সরাসরি কিছু বলেনি। আমি চুপ করে সব সহ্য করতাম, কারণ আমি জানতাম এই নীরবতার পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা বললে সবকিছু ধ্বংস হয়ে যাবে। রুদ্রের মৃত্যুর পর আমাদের জীবনে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। নতুন শহরে থেকেও আমি বুঝতে পারতাম আর্যের মনটা আর আগের মতো নেই। সে আগের মতো হাসে না, কথাও কম বলে। মাঝে মধ্যে গভীর রাতে ঘুম ভেঙে উঠে বসে থাকত। আমি বুঝতাম সে তার ভাইকে ভীষণ মিস করছে। কখনো কখনো তার চোখে এমন একটা দৃষ্টি দেখতাম যেন সে কাউকে খুঁজছে, অথচ জানে সেই মানুষ আর কোনোদিন ফিরবে না। সে মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করত রুদ্র কি কখনো কষ্ট পেয়েছিল। আমি তখন চুপ করে থাকতাম অথবা বলতাম সে খুব শক্ত মনের মানুষ ছিল। মিথ্যে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু সত্য বলার সাহসও আমার ছিল না। আমি জানতাম সত্যটা বেরিয়ে এলে শুধু আর্য নয়, আমিও ভেঙে পড়ব। আমাদের সংসারটা হয়তো টিকবেই না, তাই আমি নীরবতাকেই বেছে নিয়েছিলাম। দিনের পর দিন কেটে যাচ্ছিল। বাইরে থেকে আমাদের জীবনটা স্বাভাবিকই মনে হতো। আর্য কাজে যেত, আমি ঘর সামলাতাম, কিন্তু আমার ভেতরে একটা ক্ষত ছিল যেটা কেউ দেখতে পেত না। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতাম, আমি কি ভুল করেছিলাম, নাকি পরিস্থিতি আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল? উত্তর কখনো পাইনি, শুধু এটুকু জানতাম আমি বেঁচে থাকার জন্য চুপ করে থাকতে শিখেছি। সময়ের সঙ্গে সঙ্গে আর্য কিছুটা স্বাভাবিক হতে শুরু করল, কিন্তু রুদ্রের নাম উঠলেই তার চোখ ভিজে যেত। একদিন সে হঠাৎ বলেছিল, জানো, রুদ্র যদি আজ বেঁচে থাকত আমাদের সংসারটা আরও পূর্ণ হতো। সেই কথাটা আমার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধেছিল। আমি কিছু বলিনি, শুধু মাথা নিচু করে বসেছিলাম। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম কিছু সত্য এমনই হয় যেগুলো প্রকাশ করলে ন্যায় পাওয়া যায় না, বরং আরও ক্ষতি হয়। জীবন আমাকে শিখিয়েছিল সব অন্যায়ের বিচার হয় না, আর সব ভুক্তভোগী ন্যায় পায় না। কোনো কোনো সময় বাঁচতে হলে নিজের কণ্ঠটাই চেপে ধরতে হয়। আজ আমি আর্যর সঙ্গে ভালো আছি, সংসার চলছে, সমাজের চোখে আমি একজন সুখী স্ত্রী। কিন্তু এই সুখের আড়ালে লুকিয়ে আছে এক নীরব আর্তনাদ, যা শুধু আমি আর আমার স্মৃতিগুলো জানে। এই গল্পটা বলার একটাই কারণ, সব সত্য চিৎকার করে বলা যায় না, কিছু সত্য আজীবন বুকের ভেতর চাপা পড়ে থাকে। বন্ধুরা, আমার এই জীবনের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মনে রেখো নীরবতারও একটা গল্প।